আচ্ছা, দেখো আজকে আমরা যেটা শুরু করব এটা হচ্ছে উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি চ্যাপ্টারটা আমরা আজকে দেখি। তো উইন্ড এনার্জি, দেখো উইন্ড এনার্জি বলতে আমরা কি বুঝতেছি? হ্যাঁ, উইন্ড এনার্জি বেসিক্যালি এয়ারের যে মোশনটা, এয়ারের যে ফ্লো, হ্যাঁ, সেখান থেকে যে আমরা এনার্জিটা হারভেস্ট করি সেটাকে আমরা উইন্ড এনার্জি বলি। মানে এয়ার ইন মোশন বলতে পারো। তাহলে দেখো, wind energy is a special form of kinetic energy in air as it flows. ঠিক আছে, তাহলে যখন এয়ার ফ্লো করে তখন যে আমার কাইনেটিক এনার্জিটা পাওয়া যায়। যে কোনো কিছু যখন মুভ করে, হ্যাঁ, যে কোনো মুভিং বডি কি থাকে, একটা কাইনেটিক এনার্জি থাকে। হ্যাঁ, কাজে এয়ারেরও একটা এরকম যখন এয়ার ইজ মুভিং, হ্যাঁ, তখন এটা একটা কাইনেটিক এনার্জি আছে। তো সেই কাইনেটিক এনার্জিটাকে আমরা বলি কি উইন্ড এনার্জি। তাহলে এই উইন্ড এনার্জি দেখো কি কাজে লাগতে পারে। উইন্ড এনার্জি ক্যান বি আইদার কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, আমরা এটা থেকে ইলেকট্রিক এনার্জি পেতে পারি, অথবা বা এই যে পাওয়ার কনভার্টিং মেশিনস, মানে ধরো জেনারেটর, বেসিক্যালি জেনারেটর ইউজ করে আমরা তাহলে উইন্ড এনার্জিকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে পারি। অথবা আরো অন্যভাবে পড়া যায়, যেমন ডিরেক্টলি ওই যে পাম্প, ওয়াটার পাম্পিং, তারপরে যেটা সব সময় ধরে ইউজ করা হয় যে সেলিং শিপস, হ্যাঁ, ওই যে আমাদের নৌকার যেটা আমরা বলি পাল, হ্যাঁ, নৌকার পাল অথবা জাহাজের পাল, হ্যাঁ, এই যে পালতোলা জাহাজ বলি না, এগুলো বেসিক্যালি কি, এটা কি তোমার বাতাসের এনার্জিটা বা উইন্ডের এনার্জিটাকে ইউজ করে, তাই তো। তারপরে ওই যে কোনো কিছু গ্রাইন্ড করার জন্য, হ্যাঁ, কোনো ধরো শস্য বা গ্রাইন্ডিং এর জন্য, হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমরা উইন্ড এনার্জি ইউজ করে থাকি, এগুলো সরাসরি। হ্যাঁ, আর এটা কি, আর ইলেকট্রিসিটি যে প্রডিউস করি সেটা হচ্ছে থ্রু অ্যানাদার ইনস্ট্রুমেন্ট অর মেশিন, তাই না। যেমন হচ্ছে জেনারেটরটাকে চালানোর জন্য জেনারেটর এনার্জি, ইনপুট এনার্জি হিসেবে আমরা উইন্ড দিচ্ছি, আর জেনারেটরের আউটপুটে আমরা পাচ্ছি হলো ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে সেজন্য উইন্ডকে আমরা তাহলে ডিফাইন করতে পারি, দেখো, অ্যাটমসফেরিক এয়ার ইন মোশন। কাজে এখন এই যে উইন্ডের যে মোশনটা বা এয়ারের যে মোশন, যেটাকে আমরা উইন্ড বলতেছি, এটা অ্যাকচুয়ালি অরিজিনেট করে কোত্থেকে, এই এনার্জি সোর্সটা কোথায় আসলে, হ্যাঁ, কেন এয়ার মুভ করবে, তাই না, সেটার ব্যাপার। এখন এই অরিজিনাল এনার্জি সোর্সের কথা যদি তুমি বলো, এটা অ্যাকচুয়ালি ফাইনালি হচ্ছে তোমার এই যে সোলার থেকেই। সোলার থেকে আসে মানে কি, সোলারে আসলে কি হয়, দেখো উইন্ড কেন ফ্লো করে, এয়ার কেন ফ্লো করে, এয়ার ফ্লো করে কারণ হচ্ছে যে তোমার বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট হয়, তাই না। মানে একদম ইকুয়াল প্রেসারে এয়ার রাখলে কিন্তু এটা ফ্লো করবে না। তুমি যদি একটা কন্টেনারের মধ্যে বা কিছুর মধ্যে এয়ার একদম এক্স্যাক্টলি ইকুয়াল প্রেসার, হ্যাঁ, একদম ইকুয়াল সেম কন্ডিশন যদি তুমি এনশিওর করতে পারো, তাহলে কিন্তু এয়ার এক জায়গায় ফ্লো করবে না, জাস্ট থাকবে স্টিল, ইট উইল বি লাইক, মানে স্টিল অবস্থায় থাকবে। বাট যদি আমি এখান থেকে এনার্জি চাই, মানে কাইনেটিক এনার্জি চাই, দেন ইউ হ্যাভ টু মুভ দ্য এয়ার। এবং সেইটা করার জন্য তোমার করতে পারো কি, যে প্রেসার চেঞ্জ করতে পারো। প্রেসার কিভাবে চেঞ্জ করতে পারো, তুমি সিম্পলি টেম্পারেচার একদিকে বাড়াই দিবা, কমাই দিবা। টেম্পারেচার যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন না হয়, তাহলে কি এয়ার প্রেসারের ডিস্ট্রিবিউশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের দেখো, আমাদের অ্যাটমসফিয়ার কি আছে, এয়ার আছে, তাই না। তো অ্যাটমসফিয়ারিক এই এয়ারটা তোমার কি, ওখানে অ্যাটমসফিয়ারের মধ্যে আসতেছে হচ্ছে সোলার এনার্জি। তো সোলার এনার্জি যখন আসে, তখন কি, তার মানে সোলার এনার্জির সাথে আমার এই যে থার্মাল এনার্জিটা আসতেছে। তো এই থার্মাল এনার্জি যখন আমরা এখানে অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করতেছে, এবং এটা তোমার অ্যাটমসফিয়ার একদম টপ লেয়ার থেকে একদম গ্রাউন্ড পর্যন্ত আসতেছে, তাই না, আমাদের আর্থের গ্রাউন্ড পর্যন্ত আসতেছে। এবং আমরা জানি কি, দেখো এই যে গ্রাউন্ডে কি, যেটা অ্যাবজর্পশনটা সবচেয়ে বেশি, হ্যাঁ, অ্যাটমসফিয়ারের মধ্যে কিছু অ্যাবজর্পশন হয়, ওখানে পার্টিকেলস আছে, বিভিন্ন স্ক্যাটার হয় এনার্জি, হ্যাঁ, সেখানে কিছু অ্যাবজর্ব হয়, হ্যাঁ, কিন্তু সবচেয়ে বেশি হয় হচ্ছে গ্রাউন্ডে। এবং গ্রাউন্ড থেকে আমরা কি জানি আবার, যে গ্রাউন্ড যখন এই যে হিটেড হয়ে যায়, হ্যাঁ, সেটা কিন্তু আবার হিট রিলিজ করে, থার্মাল এনার্জি রিলিজ করে, তাই না, আবার ওটা ছেড়ে দেয় কিছুটা। তাহলে কি, এটা আবার এই হিটটা উপরের দিকে প্রোপাগেট করে। তাহলে দেখো এই জিনিসটা, তাহলে কি তোমার একদম যদি তুমি ওই লেয়ারটা, অ্যাটমসফিয়ারিক লেয়ারটা কনসিডার করো, এই অ্যাটমসফিয়ার লেয়ার একদম টপ, মানে স্পেসের কাছাকাছি যেটা, আর হচ্ছে একদম মানে গ্রাউন্ডে, আমাদের আর্থের গ্রাউন্ডের কাছাকাছি যেটা, এই এখানে একটা গ্রেডিয়েন্ট কিন্তু তৈরি হয় এর মধ্যে, ইন বিটুইন দিস টু লেয়ার্স, গ্রেডিয়েন্ট, তার মানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট।
তৈরি হচ্ছে, এবং এই গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার জন্য তোমার কি হবে, এয়ার প্রেশারেরও চেঞ্জ হয়, মানে ভ্যারিয়েশন হয়। এবং যখন তোমার এই যে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় এয়ার প্রেশার, সেটা ভার্টিক্যাল ডিরেকশনে হোক বা হরিজন্টাল ডিরেকশনে হোক না কেন, হ্যাঁ, এয়ার প্রেশার যে ভ্যারিয়েশন হচ্ছে, এটা কিন্তু কি করে, এয়ারকে মুভ করাতে হেল্প করে। যেমন এমনিতে সিম্পলি একটা ইয়ের উপরে তুমি চিন্তা করো, গ্রাউন্ডের উপরই, হ্যাঁ, যে এই যে বললাম যে গ্রাউন্ড থেকে আবার গ্রাউন্ডটা থার্মাল এনার্জি অ্যাবজর্ব করতে করে আবার রিলিজ করতেছে, হ্যাঁ, এই যে গ্রাউন্ড এনার্জি গ্রাউন্ড দিয়ে অ্যাবজর্পশন করতেছে, এটাও কিন্তু সমানভাবে অ্যাবজর্ব করে না। পানি যদি গ্রাউন্ডের উপর যদি পানি থাকে, কোন একটা ওয়াটার বডি, সেটা পুকুর হোক, নদী হোক, সাগর হোক, বা লেক হোক, এটার উপর যেভাবে হিট অ্যাবজর্ব করবে, তার পাশে যে আবার মাটি আছে, বা গ্রাউন্ড যেটা সেটা আছে, সেটা কিন্তু একইভাবে করবে না। আবার নর্মাল একটা গ্রাউন্ডে একটা ঘাসের মাঠ, হ্যাঁ, ঘাস ভরা মাঠ আছে, আবার তার পাশে বেয়ারল্যান্ড, তার পাশে ধরো বিল্ডিং, বাড়ি ঘর, হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা এক একভাবে হিট অ্যাবজর্ব করবে, সমানভাবে না, ইউনিফর্মলি করবে না একদম। ফলে বিভিন্ন ভাবে গরম হচ্ছে, টেম্পারেচার ডিফারেন্ট হচ্ছে, ফলে কি হচ্ছে, এই তার উপরে যে অ্যাটমসফিয়ার জাস্ট অ্যাডজাসেন্ট, যে এক একটা অবজেক্টের সাথে যে অ্যাডজাসেন্ট অ্যাটমসফিয়ার আছে, এখানেও কিন্তু ডিফারেন্ট একটা ইয়ে তৈরি হবে, থার্মাল এনার্জি থাকবে ওখানে, হ্যাঁ, বা টেম্পারেচার থাকবে। ফলে কি, এয়ার প্রেশার দেখবা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, কম বেশি। এবং এই যে প্রেশারের যে ভ্যারিয়েশন, মানে এটাকে আমি হরাইজন্টালি বলতেছি, হ্যাঁ, সেটাও কিন্তু ভ্যারিয়েশন হচ্ছে। ফলে এয়ারও কিন্তু হরাইজন্টালি কিন্তু মুভ করে একদিক থেকে আরেক দিকে, ভার্টিক্যালি তো আপ ডাউন হয়, আবার হরাইজন্টালি মুভ করতেছে, কাজে একটা মিক্সড একটা মুভমেন্ট অলওয়েজ হচ্ছে। এবং যখনই এয়ার মুভ করে, তখনই বেসিক্যালি আমরা কিন্তু উইন্ড এনার্জি পাই। কারণ কি, তোমরা হয়তো জানো, এটা তো নর্মাল এমনিতেই জানো যে উইন্ড এনার্জি, যেখানে আমরা কোথায় বলি যে উইন্ড এনার্জি ভালো, তাই না? আমরা কিন্তু বাতাস কিন্তু সব জায়গায় আছে, আমরা যেখানে বলি যে না এখানে আমরা উইন্ড টারবিন বসাবো না, হ্যাঁ, উইন্ড টারবিন বসাবো না, মানে এখানে উইন্ড ভালো না, বলি আমরা, তাই না? তা এর মানে কিন্তু এমন না যে এখানে এয়ার কম আছে, বাতাস তো বাতাসই আছেই, তো সব জায়গায় বাতাস আছে, কাজে কিন্তু তারপরে আমরা বলতেছি কি উইন্ড এনার্জি কম। তার মানে কি, এখানে ওই এই এলাকাটায় তার মানে উইন্ডের ফ্লোটা কম হয়, বা এয়ারের ফ্লো কম হয়। আর যেখানে বলতেছে উইন্ড এনার্জি বেশি, সেখানে আসলে কি হচ্ছে, এয়ার আছে আগের মতোই, অন্য জায়গার মতো এয়ার এখানেও আছে, বাট এখানে কোনো কারণে উইন্ড এয়ারের ফ্লো হয় বেশি, ফাস্টার ফ্লো করে। কাজে এগুলো হচ্ছে ব্যাপার, যে তোমার উইন্ডের মানে ওই ফ্লোটা বা এয়ারের ফ্লোটা তুমি কেমন পাচ্ছ, সেটার উপর ডিপেন্ড করে আমরা উইন্ড এনার্জি ইয়ে করি, কি বলবো, ডিফাইন করি। সো তাহলে বেসিক্যালি তাহলে আমরা এয়ারের ফ্লোটাকে উইন্ড এনার্জি বলতেছি, এই জিনিসটাকে খেয়াল রাখো। আচ্ছা, তারপরে এই যে তাহলে এখন দেখো হিস্ট্রি, হ্যাঁ, উইন্ডের হিস্ট্রি, উইন্ড এনার্জি হিস্ট্রি যদি বলি আমরা, দেখো একদম অনেক, এটা কিন্তু তোমার পিভি, যেমন খেয়াল করো ফটোভোল্টাইক যেটা আমরা ইউজ করি, সেখানে কিন্তু আমাদের দেখবা ওই যে পিএন জাংশন বা এই ধরনের ফেব্রিকেশন টেকনিক কিছু দরকার। সোলার থার্মালটা হয়তো তোমার আমরা বলবো যে হ্যাঁ, সোলার থার্মালটা তোমার অত ইয়ে দরকার নাই, কি বলে ফেব্রিকেশন অত জটিল, মানে টেকনিক্যাল ফেব্রিকেশনের দরকার নাই, হ্যাঁ, কিন্তু ফটোভোল্টাইক কিন্তু টেকনিক্যালি এটা তোমার একটা সার্টেন একটা লেভেলে পৌঁছানোর পরে আমরা তৈরি করতে পারছি। সেজন্য এই যে 1900 মানে এই 20 শতাব্দীর লাস্টের দিকে এসে আমরা সোলার সেল তৈরি করছি, ফটোভোল্টাইক ইফেক্ট আমরা ইউজ করতে পারতেছি। উইন্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না, উইন্ড কিন্তু সামথিং মুভিং, তোমার চাকা টাইপের একটা জিনিস, তাই না, যে তোমার কিছু একটা এক্সিসের উপর মুভ করতেছে, যেমন যেটা হলো সিম্পলি আমাদের হুইল, চাকা, যেটা কিন্তু সিভিলাইজেশন, হিউম্যান সিভিলাইজেশন অনেক আগে থেকে আছে। কাজে এই উইন্ডের ব্যাপারটা কিন্তু প্রথমে টারবাইন ইঞ্জিনের মতো জিনিস, যেটা হ্যাঁ, সেটা কিন্তু অনেক আগে থেকে, যে ঘোরানো ব্যাপারটা, এটা কিন্তু আগে থেকে আছে। মানুষ সেটা ফিল করে যে উইন্ড থাকলে একটা কিছু মুভ করে, তাহলে আমি যদি একটা স্ট্রাকচার, মানে মেকানিক্যাল স্ট্রাকচার, সিম্পলি মেকানিক্যাল স্ট্রাকচার যেটা মুভ করতে পারে, তাহলে এটার সাথে কিছু একটা কানেক্ট করে দিয়ে আমি কোনো একটা কাজ করতে পারবো, তাই না? এবং সেই জন্য এগুলা অনেক আগে থেকেই আছে। জেনারেটর আমরা জেনারেটর দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে হবে তা না, অন্যান্য কাজে আমরা ইউজ করতেছি, তাই না? যেমন এই যে সিম্পলি নৌকার উপরে বা জাহাজের উপরে যে একটা কাপড় টাঙায় দিলে, সেটা যে আমাকে আমার উইন্ড এনার্জিটাকে ইউজ করে আমাকে ফাস্টার মুভমেন্ট করাতে হেল্প করতেছে,
সেটাও তো আমরা সে মানুষ বের করছে অনেক আগে থেকে, তাই না? সেই যখন থেকে জাহাজ নৌকা এগুলো চলাচল করে তখন থেকে ইউজ করতেছে মানুষ। কাজে এগুলো হচ্ছে মানুষের ইনস্টিংক্ট, হ্যাঁ, হিউম্যান বিং ইনস্টিংক্ট, যে আমরা এবার এটাকে কিভাবে ইউজ করতে পারি আমাদের সুবিধার জন্য। কাজেই উইন্ড এনার্জি যদি আমরা হিস্ট্রিটা চিন্তা করি, আমরা অবশ্যই টারবাইন বেসড টাইপের বলতেছি, আমরা ওই নৌকার দিকে যাচ্ছি না, ঠিক আছে? কিন্তু ওইটা মানে আমি বললাম যে ওইটা কিন্তু মানুষ আরো অনেক আগে থেকে ইউজ করে। হ্যাঁ, কাজে এটা মানুষ মানে উইন্ড এনার্জির সাথে মানুষ মানে ইউজ টু বা জানে। হ্যাঁ, যেমন সোলার ফটোভোল্টাইকটা স্পেসিফিক এটা একটা ইফেক্ট, এই ইফেক্টটা সম্বন্ধে মানুষ হয়তো আগে জানতো না। হ্যাঁ, কিন্তু এইটা সম্বন্ধে মানুষ আগে থেকেই মানে ইয়ে করছে, রিয়ালাইজ করেছে। তো যাই হোক, আমরা হিস্ট্রি যদি দেখি উইন্ড এনার্জি, তাহলে দেখো এই যে ফার্স্ট উইন্ড এনার্জি সিস্টেমস, এই যে এনশিয়েন্ট সিভিলাইজেশন, এই যে দেখো একদম প্রথমটা, এই যে ফার্স্ট উইন্ড এনার্জি সিস্টেম যেটা রেকর্ডেড বা যেটা ইয়ে জানা যায় আর কি হিস্ট্রি, সেটা এই যে পার্সিয়াতে দেখো। হ্যাঁ, পার্সিয়া মানে এই যে পারস্য যেটাকে বলি আমরা, হ্যাঁ, ইরানের ওই সাইডটাতে আর কি। জেনসিস সিভিলাইজেশন ইন পার্সিয়া। হ্যাঁ, এবং সেটা কি ছিল, এই যে ভার্টিক্যাল এক্সিস উইন্ড মিল, এই যে দেখো এই টাইপের একটা উইন্ড মিল ছিল। সেটা এই যে দেখো কি ছিল, এই যে সেলস কানেক্টেড টু এ ভার্টিক্যাল শ্যাফট কানেক্টেড টু এ গ্রাইন্ডিং স্টোন ফর মিলিং। হ্যাঁ, মিলিং মানে কোনো একটা গুঁড়া করার জন্য, হ্যাঁ, কিছু ইয়ে করার জন্য। এবং এটা গ্রাইন্ডিং স্টোন ওই যে দেখছো না, গ্রাইন্ড করে ওই যে ইয়েতে, যেমন দেখো ওই যে ইয়েতে পুরানো মানে গ্রামে ট্রামে ইউজ করতো, করে, এখন হয়তো তেমন একটা করে না, আগে করতো, যে এরকম করে ঘুরায় ঘুরায়, ধরো ওই যে শস্য বা সরিষা বা কি বলে বিভিন্ন টাইপের ডাল এগুলা চাল, হ্যাঁ, এগুলো যে গ্রাইন্ড করে, হ্যাঁ, হাত দিয়ে ঘুরায় পাথরের মতো একটা স্ট্রাকচারের মধ্যে এরকম ঘুরা ঘুরে গ্রাইন্ড করে। এই ঘুরানো কাজটা তুমি হাত দিয়ে না করে যদি এই যে উইন্ড টারবাইন বা কিছু দিয়ে অটোমেটিক করতে পারো, তাহলে তো ভালো, তাই না? তোমাকে কষ্ট করতে হচ্ছে না, মানুষকে কষ্ট করতে হচ্ছে না। কাজে এই ধরনের ব্যাপার, হ্যাঁ, এই ধরনের পারপাসে এই যে দেখো এখানে এই যে একটা ছবি দেখো, যে এখানে যে এটা কি এইরকম ছিল, এই যে এখানে তোমার এই যে ধরো এটা হলো এই যে মাঝখানে এই যে এটা দেখাচ্ছে, এই যে একটা এক্সিস আছে, এক্সিস, এবং এর পাশে এরকম করে পাখা লাগানো ছিল, এই যে পাশে পাখার মতো, এবং এরকম যদি একটা চ্যানেল এখন, এবং এই স্ট্রাকচারের একদিক দিয়ে বাতাস ঢুকবে, একদিক দিয়ে বের হয়ে যাবে, মানে একদিক দিয়ে ঢুকবে একদিকে বের হবে, তুই চারদিকে খোলা রাখলা না। হ্যাঁ, এই যে দেখো দেয়াল দিয়ে দেওয়া আছে, তার মানে শুধু একটা ইনলেট আর একটা আউটলেট, তাহলে বাতাস যখন মুভ করবে এর ভিতর দিয়ে চলে যাবে, তখন ওই যে এই পাখাটা এটা মুভ করবে, হ্যাঁ, এটা ওই যে কিছুটা ইয়ের মতো, ওই যে দরজাগুলো দেখছো না, কিছু ওই যে ইয়ে থাকে যে স্লাইডিং না, ওই যে মানে ঘুরে যায়, হ্যাঁ, দরজা ঘুরতে থাকে একটা এক্সিসের উপর, তুমি এই যে একটা দরজার মধ্যে ঢুকে তুমি বের হয়ে যাবা, দরজা ঘুরে আসবে, একটা খোপের মতো থাকে যে ওই দরজাগুলোর মতো, কাঁচের দরজা যে থাকে ওইগুলা, হ্যাঁ, হয়তো দেখছো তোমরা, হ্যাঁ, টিভিতে বিভিন্ন জায়গায় দেখছো, ওই টাইপের ব্যাপার, যে উইন্ড ঢুকে বেরোয় যাবে, এটা ঢোকার সময় যেহেতু একটা এনার্জি নিয়ে এসে ঢুকতেছে, কানেক্টিং এনার্জি, দেন এটা পুশ করলে এটা ঘুরতে থাকে। এটা যে ভার্টিক্যাল, দেখো এটাকে আমরা ভার্টিক্যাল বলি, ভার্টিক্যাল এগুলাকে ভার্টিক্যাল টারবাইন বলা হয়। ভার্টিক্যাল টারবাইন কেন বলা হয়? এক্সিসটা তোমার ভার্টিক্যাল না হরাইজন্টাল সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন আমাদের ফ্যান, আমাদের তুমি যদি যার যার বাসায় বসে আছো, ওই যদি ছাদের দিকে তাকাও, ফ্যান যেটা ঘুরতেছে, হ্যাঁ, ফ্যান আছে, সেই ফ্যানের কিন্তু এরকম, তাই না? এরকম থাকবে, পাখা এভাবে ঘুরতে থাকে, পাখা এখানে ঘুরতে থাকে, তাই না? যে এখানে পাখা থাকে, পাখা ঘুরতে থাকে, কিন্তু ফ্যানের এক্সিসটা কিন্তু ভার্টিক্যালি বসানো আছে। আর যে আমরা ওই যে উইন্ড টারবাইন ইয়েতে দেখি, এই যে এই ছবিগুলো, এই যে এগুলো দেখো, হ্যাঁ, এইগুলাতে এই যে দেখো এক্সিস কিন্তু এখানে পাখা ঘুরতেছে কিন্তু এভাবে, এভাবে ঘুরতেছে না, পাখা এভাবে ঘুরতেছে, তাই না? আর পাখাগুলার এই যে ব্লেড গুলার এক্সিস কিন্তু হরাইজন্টাল এভাবে আছে, হ্যাঁ, এই যে এখানে এটা সামনে পাখা বসানো আছে, হ্যাঁ, তাহলে এইগুলাকে আমরা বলি হরাইজন্টাল টারবাইন। আর যেগুলা এরকম থাকবে এক্সিস, পাখা ঘুরবে এভাবে, ওই যে ইয়ের মতো, ফ্যানের মতো বা হেলিকপ্টারের উপরে মাথার উপরে যে পাখা আছে, হ্যাঁ, সেটা, এগুলা হচ্ছে কি ভার্টিক্যাল এক্সিসটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল উইন্ড টারবাইন বলি আমরা এগুলাকে। তো এই যে প্রথম যে সিস্টেমটা, যে হিস্ট্রিক্যালি যে একটা এনশিয়েন্ট সিস্টেম, হ্যাঁ, এই সিস্টেমটা কিন্তু ভার্টিক্যাল একটা উইন্ড টারবাইন সিস্টেম, বুঝছো? এরপরে বিভিন্ন সময় মানুষ বিভিন্নভাবে ডেভেলপ ফর্মে আসছে, হ্যাঁ, যে মিডল এজেসে দেখো, তখন ওই যে ইউরোপে বেশ এই ধরনের, এই যেগুলো দেখো, এই ধরনের উইন্ড টারবাইন তখন প্রচুর ছিল। ইউরোপ আসলে কি উইন্ড এনার্জি হারভেস্টিং এর জন্য ইউরোপ একটা কি বলবো, একটা আইডিয়াল একটা প্লেস। হ্যাঁ, ইউরোপে দেখবে এরকম জায়গা প্রচুর উইন্ড স্পিডটা বেশ ভালো ওখানে,
যে কোনো কারণে হোক না কেন, হয়তো সাগর আছে, পাহাড় আছে, সেই জন্য হইতে পারে, আমি জানি না। কিন্তু ইউরোপে দেখা যায় কি বেশিরভাগ দেশেই এই উইন্ড স্পিডটা বেশ ভালো। সেজন্য ওরা কি আগে থেকে, এই যে দেখো মিডল এজ থেকেই ওরা এই ধরনের স্ট্রাকচার, মেকানিক্যাল স্ট্রাকচার এগুলো সিম্পলি এগুলা দিয়ে ওই পানি তোলার কাজে, হ্যাঁ, পাম্পিং করার কাজে, অথবা এই যে গ্রাইন্ডিং এর কাজে ওরা এইসব ইউজ করতো বাসার আশেপাশে, মানে ইলেকট্রিসিটির জন্য না তখন, কিন্তু অন্যান্য কাজে কাজে যে হরিজন্টাল অ্যাক্সিস উইন্ডমিল গুলা, ওই যে এটা যেমন, হ্যাঁ, এগুলা ইউজ করতো। ইউএস এর দিকে দেখো 19 সেঞ্চুরিতে, এই যে ইউএস এ দেখো এই যে উইন্ডোজ হরাইজন্টাল, এই যে দেখো এগুলো আবার এরকম উইন্ডোজ বলতেছে এগুলাকে, এগুলো যেমন চারটা, যে চারটা ছয়টা এরকম ছিল, আর এগুলো উইন্ডোজ অনেকগুলা, দেখো অনেকগুলা এরকম ব্লেড, এই ব্লেড গুলাকে যে আসলে উইন্ডোজ বলতো আর কি। উইন্ডোজ হরাইজন্টাল এক্সিস ওয়াটার পাম্পিং উইন্ডমিলস ফাউন্ড থ্রু আউট রুরাল আমেরিকা, মানে রুরাল মানে আমেরিকার গ্রামের দিকে এরকম প্রচুর, বিশেষ করে পাম্পিং এর জন্য, ওয়াটার পাম্পিং, হ্যাঁ, জন্য এরকম উইন্ড ছোট ছোট, এগুলা খুব বড় হইতো না, এই ছোট এই উইন্ড টারবাইন গুলা ইউজ করতো। এগুলা কি হরাইজন্টাল এক্সিস উইন্ড টারবাইন, এগুলা প্রচুর ইউজ ছিল তখন। এটা দেখো এখন ইলেকট্রিসিটির কথা যদি আমরা আসি, এগুলা ওইগুলা বললাম বিভিন্ন পারপাসে তুমি উইন্ড টারবাইন ইউজ করতেছো বা উইন্ড এনার্জিকে ইউজ করছো। এখন যদি ইলেকট্রিসিটির কথা আসি আমি, হ্যাঁ, তাহলে দেখো এই যে 1888 এ এই যে চার্লস ব্রাশ বিল্ডস ফার্স্ট লার্জ সাইজ উইন্ড ইলেকট্রিসিটি জেনারেশন টারবাইন। হ্যাঁ, দেখো লার্জ সাইজ উইন্ড ইলেকট্রিসিটি জেনারেশন টারবাইন, এই যে যেটা দেখো কত, দেখো 17 মিটার 17 মিটার ডায়ামিটার উইন্ডোজ কনফিগারেশন, ডায়ামিটার যে এখান থেকে এখানে ডায়ামিটার 17 মিটার, যথেষ্ট বড়। এবং সেখানে দেখো কত জেনারেটর ছিল, হচ্ছে 12 কিলোওয়াটের জেনারেটর। এইটাই আমাদের এই যে চার্লস ব্রাশ, এই যে ফার্স্ট লার্জ সাইজ উইন্ড ইলেকট্রিসিটি টারবাইন। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি প্রোডিউসিং মানে প্রডিউস করার জন্য যে আমাদের উইন্ড টারবাইন বলি আমরা যেটাকে, হ্যাঁ, এইরকম ফার্স্ট রেকর্ডেড কত সালের 1888 এর, খেয়াল করো এরকম একটা। এরপরে আরো আসছে, যেমন যেমন দেখো এই যে তারপরেই একটু তার কিছুদিন পরেই লুইস ইলেকট্রিক কোম্পানি অফ নিউ ইয়র্ক, হ্যাঁ, সেলস জেনারেটরস টু রেট্রোফিট অনটু এক্সিস্টিং উইন্ডমিলস। এই যে এটা কি, যে অলরেডি যে বিভিন্ন আমেরিকার বিভিন্ন যে এরকম ইয়ে ছিল, উইন্ড টারবাইন গুলা ছিল, হ্যাঁ, সেগুলোর সাথে ইয়ে করার জন্য তোমার ওরা জেনারেটর বিক্রি করতো। জেনারেটর বিক্রি করছে কি, এই যে এক্সিস্টিং অলরেডি যে উইন্ডমিল গুলো আছে তার সাথে কানেক্ট করে, হ্যাঁ, ইলেকট্রিসিটি যাতে প্রডিউস করতে পারে। এটার জন্য ওরা এই যে ওরা লুইস ইলেকট্রিক কোম্পানি, হ্যাঁ, ওরা ওই 1890s এর দিক থেকে ওই সময় মোটামুটি এগুলা তো বিক্রি করা শুরু করছে। তার মানে কি এই সময়টা তাহলে আমরা কি বলতে পারি, এই যে ইলেকট্রিসিটি উইন্ড এনার্জি থেকে ইলেকট্রিসিটি প্রোডাকশন এই জিনিসটার দিকে চলে আসছে। এবং এরপরে দেখো আরো আস্তে আস্তে ইয়ে করছে, এই যে 1920 থেকে 1950s, হ্যাঁ, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড এর পর থেকে আর কি ধরো মোটামুটি, হ্যাঁ, এই যে প্রপেলার টাইপ 2 and 3 ব্লেড হরাইজন্টাল এক্সিস উইন্ড ইলেকট্রিসিটি কনভার্সন সিস্টেম, এই যে ওয়েক্স বলে ওরা, এই ওয়েক্স এই সিস্টেম গুলা ওরা ইউজ করা শুরু করছে। এটা মানে একসাথে যে উইন্ড টারবাইন আর সাথে ইয়ে কি বলে জেনারেটর, হ্যাঁ, এগুলা মিলে ওয়েক্স সিস্টেম, উইন্ডের জন্য স্পেশাল, মানে ইলেকট্রিসিটি প্রোডাকশন জন্য এই জিনিসটা ডিপ্লয় করা শুরু করছে। এই সময় দিকে প্রচুর এটা ইউজ হয়েছে। এবং দেখো এই যে ওই সময় দেখো এরকম ইয়ে দেখো, খেয়াল করো, এই উইন্ড ড্রাইভেন ব্যাটারি চার্জার, দেখছো উইন্ড এনার্জি দিয়ে ব্যাটারি চার্জ করতেছে, এরকম এরকম সিস্টেমও ওই সময় আছে। এই যে পুরানো, এটা কিন্তু পুরানো একটা ইয়ে। দেখো এই ওই বিভিন্ন ওই সময় বিভিন্ন ধরনের উইন্ড রিলেটেড এই ধরনের বিভিন্ন প্রোডাকশন ইউনিট আস্তে আস্তে ডেভেলপ করছে, হ্যাঁ, ডিপ্লয় করছে বিভিন্ন জায়গায়, আস্তে আস্তে ছড়াই গেছে। বিশেষ করে যে ইয়েতে ইউএসএ তে, এটা ইউএসএ কথা বলতে, ইউএসএ এবং ইউরোপ দুই জায়গায় আসলে এগুলো আস্তে আস্তে পপুলার হচ্ছিল। এরপরে খেয়াল করো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মোটামুটি ওই সময়তে 1940s থেকে 1960s, হ্যাঁ, রুরাল ইলেকট্রিফিকেশন ইন ইউএস এন্ড ইউরোপ লিডস টু ডিক্লাইন ইন ওয়েক্স ইউজ। এই যে ওয়েক্স ছিল কি, ওয়েক্স ছিল হচ্ছে ওই যে উইন্ড, বেসিক্যালি এখনকার দিনে যে উইন্ড টারবাইন সেটারই একটা আর্লিয়ার ভার্সন বলতে পারো, তাই না? উইন্ড টারবাইন থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা, এগুলা মানে ইয়েতে স্ট্যান্ড অ্যালোন টাইপের, যে ছোট ছোট জায়গা, বিভিন্ন জায়গায় ধরো একটা খামার বাড়িও তখন বড় বড় বিরাট একটা ইয়েতে কি বলে এলাকায়, হ্যাঁ, ধরো ইউএসএ বা ইউরোপে, ওখানে তো মানুষ অত বেশি ছিল না তখন, কাজেই ওইসব জায়গায় ধরো বিরাট একটা এলাকায় একটা খামার বাড়ি আছে বা কি আছে, হ্যাঁ, সেখানে কি করতো, বা কয়েকটা বাড়ি আছে একটা ইয়ের মতো, পাড়ার মতো, ধরো একটা ছোট্ট লোকালিটি, হ্যাঁ,
ওখানে বা একটা ছোট সিটি, তখন তো সিটি গুলা ধরো এখন যে ইউএস এর বড় বড় সিটি সব, হ্যাঁ আস্তে আস্তে ওরা ডেভেলপ করছে, হ্যাঁ বড় হয়েছে, কিন্তু একসময় ওরা ছোট ছোট সিটি ছিল এগুলা, কাজে ওইসব মানুষ কম ছিল, হ্যাঁ কাজে ওইসব জায়গায় এই ধরনের ছোট ছোট জেনারেটর, হ্যাঁ উইন্ড বেস জেনারেটর যেগুলা, ওইগুলা ওরা ইউজ করতো বিভিন্ন জায়গায়, যেগুলা বড় সিটি গুলা থেকে দূরে আর কি, যেখানে ইলেকট্রিফিকেশন ছিল না, জেনারেল ইলেকট্রিফিকেশন ছিল না ওদের, বা গ্রিড কানেকশন ছিল না। এগুলা তখন এগুলা ওয়েক্স গুলা পপুলার হয়েছিল, বাট এরপরে আস্তে আস্তে কি করছে ইউএসএ ওভারঅল আস্তে আস্তে ন্যাশনাল গ্রিডের আন্ডারে নিয়ে আসছে সবকিছু। এই যে রুরাল এরিয়া গুলাতেও দেখো রুরাল ইলেকট্রিফিকেশন ইন ইউএস এন্ড ইউরোপ, হ্যাঁ আস্তে আস্তে কি এই সময় পরে ওরা আস্তে আস্তে এটাকে ইয়ে করা শুরু করছে, হ্যাঁ যে ওরা মানে পুরাটাকে ন্যাশনাল গ্রিডের আন্ডারে নিয়ে আসে, গ্রাম গুলাকেও রুরাল এরিয়া গুলাকেও ন্যাশনাল গ্রিডের আন্ডারে নিয়ে আসে, এটা আনা শুরু করছে। তো অবভিয়াসলি তোমার যখন গ্রিড চলে আসবে তখন কিন্তু তুমি আর এই যে এইসব ছোট ছোট এই উইন্ড মিল বা এগুলো ইউজ করার দরকার নাই তোমার, তাই না, এগুলো মেনটেন করার দরকার নাই। কাজে কারণ গ্রিডই বেসিক্যালি আরো ইয়ে হয়, কস্ট ইফেক্টিভ হয় বা ইজি টু ইউজ হয়, তাই না এটা। কাজে এই ওইটা যখন পপুলার ওগুলা যখন চলে আসে, এবং তখন তখন কিন্তু গ্রিডের ক্ষেত্রে আমাদের অত ইয়ে ছিল, যেমন ওরা প্রচুর কয়লা ইউজ করতো, কোল মাইনিং প্রচুর হয়েছে, হ্যাঁ কোল ইউজ করতো প্রচুর, এটা খুব কমন একটা সোর্স ছিল তখন ইলেকট্রিসিটি প্রোডাকশনের। কাজে এগুলা তখন আর তখন মানে মানুষ কম ছিল, এয়ার পলিউশন ওইসব ব্যাপার আমরা অত কনসিডার করতাম না, হ্যাঁ কাজেই ওই তোমার ইয়েটা কি বলে ওই ন্যাশনাল গ্রিড, হ্যাঁ ইলেকট্রিসিটি প্রোডাকশন এবং সেটাকে ডিস্ট্রিবিউশন করা ন্যাশনাল গ্রিডের থ্রুতে, এটা পপুলার হয়ে গেছে, হ্যাঁ এবং এগুলো হওয়াতে তখন দেখো ওই যে ডিক্লাইন করছে, ওয়েক্স এর ইউজটা ডিক্লাইন করছে, হ্যাঁ কমে আসছে। তাহলে এরপরে কিন্তু আবার দেখো এখন আমরা যে আসতেছি আবার কেন উইন্ডের দিকে ফিরতেছি, এখন হয়ে গেছে কি, এখন আমাদের কাছে ইয়েগুলা কনসার্ন যে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, হ্যাঁ এখন আমাদের যে রিসোর্স যেগুলো আছে, এই যে দেখো আমরা যেগুলা ইউজ করি এতে ইলেকট্রিক প্রোডাকশনের জন্য খুব কমন যে রিসোর্স ফসিল ফুয়েল, হ্যাঁ কোল বলো, তারপরে গ্যাস বলো, ন্যাচারাল গ্যাস বলো, তারপরে তোমার অয়েল বলো, এগুলা এখন কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে এখন আমরা এত বেশি ইউজ করতেছি, হ্যাঁ এখন আমাদের আর আর এগুলা ছাড়াও এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রচুর হয়েছে, কাজে এগুলা আলাদা করে আমাদের এনভায়রনমেন্ট পলিউট করতেছে। আবার ইলেকট্রিসিটির জন্য যদি আমরা এনভায়রনমেন্ট পলিউট করি সেটা একটা ইস্যু। আবার কি সোর্স কমে আসতেছে, হ্যাঁ আমরা কোল বেস সিস্টেম কমাই দিচ্ছি, কোল খুব এয়ার পলিউশন করে, হ্যাঁ আর বাকি দুইটা গ্যাস এবং অয়েল, হ্যাঁ এগুলার ইউজ আবার এই যে ট্রান্সপোর্টেশন, এটা একটা বড় সেক্টর, বিরাট সেক্টর এখন, তাই না, ট্রান্সপোর্টেশন মানে ওয়ার্ল্ড ওয়াইড, কাজে ওখানে প্রচুর ইউজ হচ্ছে। কাজে আমাদের এই এখন আমরা দেখতেছি যে আমাদের ফসিল ফুলের যে আছে রিজার্ভ আছে সেটা আসলে লিমিটেড, সেটা আমরা একসময় যেটাকে মনে হতো যে কোনো ইয়েই না, ব্যাপারই না, যে আছেই তো, এটা কবে আর শেষ হবে, তাই না, মাত্র 60-70, দেখো এই সময় কত 70-80 বছর আগে কথা বলতেছে, খুব বেশি আগের না। কাজে তখন এগুলা কনসার্ন ছিল না, কিন্তু এখন মানুষের মধ্যে মানে দুই জেনারেশন পরেই দেখো এগুলা চলে আসছে, এই চিন্তাগুলা যে এগুলা তো আসলে আমরা এইভাবে ইচ্ছা মতো ইউজ করতে পারবো না। সো ওয়াই নট গো ব্যাক টু দা আনলিমিটেড এনার্জি সোর্সেস এবং ক্লিন এনার্জি সোর্সেস। কাজে ওই চিন্তা থেকে এখন আমাদের আবার উইন্ড, দেখো আবার আমরা উইন্ডে ব্যাক করতেছি, কাজে সোলার বলো, উইন্ড বলো বা আদার যে টেকনোলজি গুলো আছে আমাদের রিনিউয়েবল, হ্যাঁ সেগুলোর দিকে আবার ব্যাক করতেছি। এবং এরাই দেখো আমরা আমাদের মতো দেশগুলো হয়তো পিছনে মানে ওদেরকে ফলো করি, কিন্তু দেখো এই ইউএসএ ইউরোপ এরাই কিন্তু একসময় যে ওখান থেকে সরে আসছে, উইন্ড থেকে সরে আসছে, আবার দেখো ওরাই প্রথমে আবার ব্যাক করতেছে। এই যে ইউরোপে যদি যাও তুমি, ইউরোপে দেখবে প্রচুর এরকম উইন্ড টারবাইন বসানো আছে, বড় বড় বিভিন্ন খোলা মাঠ বিরাট জায়গা, ওখানে উইন্ড টারবাইন ঘুরতেছে। ইউএসএ তেও এখন প্রচুর ওরা ইয়ে করতেছে যে আমাদের রিনিউয়েবলের দিকে, সোলার উইন্ড সব কিছুর দিকে ওরা ব্যাক করতেছে। কেন? ওরা বুঝতেছে ওরা দ্রুত ইলেকট্রিসিটি প্রোডাকশনে যেমন চলে গেছিল, বিভিন্ন সোর্স ইউজ করছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে ওরা প্রচুর, এবং ওটা ব্যাড ইফেক্ট ওরা পাইছে, এবং সেজন্য আবার এটাকে রেকটিফাই করতেছে যে তাহলে এটা কমানো যায় কিভাবে। আমাদের দরকার আমাদের ইলেকট্রিসিটি এনার্জি এগুলো অফকোর্স দরকার, এগুলোকে আমি ইউজ করবো না, বাট আমি এমন ভাবে প্রডিউস করবো যাতে আমার এনার্জি সোর্স শেষ না হয়ে যায় এবং আমার এনভায়রনমেন্টকে স্টিল লিভেবল রাখতে পারি আমরা, হ্যাঁ যে মানে পলিউশন ফ্রি বা কম পলিউশন, লেস পলিউশন একটা কন্ডিশন আমরা মেনটেন করতে পারি যাতে। কাজে এখানে দেখো এই জন্য আবার আমাদের এইগুলোতে ব্যাক করতেছি আমরা রিনিউয়েবল এনার্জি সোর্সে। আচ্ছা এখন দেখো তাহলে উইন্ড পাওয়ারে একটু আসি।
উইন্ড পাওয়ারের ক্ষেত্রে কি দেখো কাইনেটিক এনার্জি উইন্ড পাওয়ার, তাহলে এই যে দেখো কাইনেটিক এনার্জি কথা বলছিলাম তাই না, এবং তোমরা জানো যে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কয়ার, তাই না, এটা আমরা জানি। তো এখানে দেখো এই একই, তাহলে উইন্ডের যে কাইনেটিক এনার্জি সেটা আমরা বলছি হাফ এম ইউ বার স্কয়ার। ইউ বারটা ধরা হয়েছে হচ্ছে তোমার উইন্ডের স্পিড, উইন্ডের স্পিড কে, হ্যাঁ উইন্ডের সরি উইন্ডের স্পিডের ইউ কে উইন্ড স্পিড বলা হয়েছে, আর ইউ বার হচ্ছে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড কনসিডার মিন, এই যে দেখো মিন উইন্ড স্পিড ওভার এ সুইটেবল টাইম পিরিয়ড। তাহলে ইউটাকে আমরা, ইউ বারটাকে আমরা অ্যাভারেজ বা মিন উইন্ড স্পিড বলতেছি এখানে। আর এম কি, এটা হচ্ছে এয়ার মাস, যে পরিমাণ এয়ার ফ্লো করে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে, এয়ার মাস, ওই এয়ারের ফ্লোটার কারণে আমি এনার্জি পাচ্ছি, হ্যাঁ সেই জন্য এটাকে এই যে এমটাকে ওই এয়ার মাস, ইউ বার হচ্ছে সেই একটা ওই টাইম পিরিয়ডের মধ্যে আমার উইন্ডের ভ্যারিয়েশনের জন্য স্পিডের ভ্যারিয়েশন হয়, তো কাজে ওখানকার অ্যাভারেজ বা মিন ভ্যারিয়েশনটা মিন ভ্যালুটা আমরা নিচ্ছি। তাহলে এই ই কে হচ্ছে আমার সেই উইন্ডের কাইনেটিক এনার্জি। এখন এনার্জি যদি থাকে তুমি ওখান থেকে পাওয়ারও বের করতে পারবে, আমরা উইন্ড পাওয়ারের কথা আসছি তো, তাহলে পাওয়ারটা কি এনার্জির সাথে ডিফারেন্স হচ্ছে, পাওয়ারটা হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে সাথে এনার্জি যে চেঞ্জটা সেটাকে আমরা পাওয়ার বলি। সার্টেন একটা অ্যামাউন্ট অফ টাইমে তুমি যে কোনো এনার্জি ইউজ করো সেটাকে আমরা পাওয়ার বলতেছি। তাহলে দেখো যে এই রেটটা, এই যে দেখো ডিই বাই ডিটি হচ্ছে আমার পাওয়ার, তাই না, ডিই বাই ডিটি। তাহলে দেখো যে পাওয়ার এনার্জি চেঞ্জের যে রেট উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে পাওয়ার বলতেছি। তার মানে এইটাকে তুমি টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এই ই থেকে পাওয়ার পাবে, এবং সেটা দেখো আমরা কি করতেছি, এই যে হাফ এম ডট দেখো ইউ বার স্কয়ার। ইউ বারটা খেয়াল করো, ইউ বার হচ্ছে আমার অ্যাভারেজ উইন্ড স্পিড বলেছি আমরা। তো অ্যাভারেজ জিনিসটা কিন্তু একটা কনস্ট্যান্ট ওভার দ্যাট টাইম, যে টাইমের মধ্যে তুমি এটাকে অ্যাভারেজ, এই অ্যাভারেজ ভ্যালুটা নিয়েছো, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ স্পেসিফিক ভ্যালু, কাজে এটা টাইমের উপর ডিপেন্ডেন্ট না, কারণ তোমার ওই 1 মিনিট ধরে যদি তোমার ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুটা টাইম ডিপেন্ডেন্ট, কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা টাইম ডিপেন্ডেন্ট না, কাজেই এটাকে কিন্তু এটা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার হবে এখানে ইউ বার, হ্যাঁ ডিফারেন্সিয়েট টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করার পরে। আর এম যেটা এয়ার মানে মাস যেটাকে বলছে, এইটা কিন্তু ভ্যারি করতে পারে। এয়ার মাস কি, এয়ার কতটুকু কি পরিমাণে এয়ার ফ্লো করতেছে সেটা কিন্তু টাইমের রেসপেক্টে ভ্যারি করে। সেই জন্য দেখো এম ডট নেওয়া হয়েছে একটা, এই যে এম ডট মানে হচ্ছে বেসিক্যালি এম ডট ইকুয়ালস ডিএম বাই ডিটি, দেখছো যে টাইমের রেসপেক্টে আমার এয়ার ফ্লোটা বা এয়ার মাসটা কতটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমি এম ডট বলতেছি। তাহলে এম ডট ইকুয়ালস ডিএম বাই ডিটি, এটাকে আমরা মাস ফ্লাক্স বলতেছি, এয়ার মাস ফ্লাক্স বলতে পারো, হ্যাঁ মাস ফ্লাক্স। তাহলে এইটা হচ্ছে আমার দেখো, তাহলে পিডব্লিউ যেটা আমার পাওয়ার যেটা, হ্যাঁ উইন্ড পাওয়ার, সেটা তাহলে ফাইনালি হাফ এম ডট ইউ বার স্কয়ার। এখানে এম ডটটাই কিন্তু ভ্যারিয়েবল, সেটাই দেখো সেটাই হচ্ছে এই যে টি এর রেসপেক্টে ভ্যারিয়েশন হয় আর কি, হ্যাঁ। আচ্ছা আবার দেখো when wind passes through a wind turbine and drives blades, ব্লেড তো ঘুরে, হ্যাঁ রোটেট করে, the corresponding wind mass flow rate, হ্যাঁ mass flux is এই যে m ডট যেটা, হ্যাঁ যেটা ওই যে তোমার মাসের যে চেঞ্জটা, হ্যাঁ যে মাসের যে টাইমের রেসপেক্টে মাসের এয়ার মাসের যে চেঞ্জ, হ্যাঁ সেটা যে ফ্লাক্স বলতেছে মাস ফ্লাক্স, এটা হচ্ছে এটাকে আবার বলা যায় কি, এই যে তার অ্যাভারেজ স্পিড রো এ, রো হচ্ছে এয়ার ডেনসিটি, ডেনসিটির উপর ডিপেন্ড করে, এবং যেই এরিয়া ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে ফ্লো করতেছে এয়ার মাসটা, তুমি একটা এরিয়া কনসিডার করো, তুমি তো এখন পুরা আমার পুরো অ্যাটমসফিয়ার চিন্তা করলে হবে না, আমি কোন জায়গার উইন্ড পাওয়ারটা মেজার করতে চাচ্ছি বা উইন্ড পাওয়ারটা জানতে চাচ্ছি, সেটা কি আমার যেখান দিয়ে উইন্ড আমার সার্টেন কিছু এয়ার মাস ফ্লো করবে, তাই না, তখন সেটা কি, সেটা হচ্ছে আমি তো তাহলে ইয়ে বানাচ্ছি, তাই না, ওই কি বলে দেখো আমি ইয়েটা দেখো একটু বোর্ড দেখেন, হ্যাঁ এই যে দেখো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে দেখো তোমার এইটা হচ্ছে তোমার ধরো এই যে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার পাখা, মানে হচ্ছে 3টা পাখা, হ্যাঁ তাহলে এখন এইটা যখন পাখাগুলো ঘুরতে থাকে, হ্যাঁ পাখাগুলো যখন ঘুরে,
তাহলে কি এই এরিয়াটা দেখো, এই সার্কুলার এরিয়াটা নিয়ে ঘুরতে থাকে। তাহলে উইন্ড, এখন উইন্ড যখন এই যে এতটুকুর মধ্যে দিয়ে ফ্লো করবে সেটাই ইফেক্টিভ আমার জন্য, তাই না? এইটাই, এই একটুকুর মধ্যে দিয়ে ফ্লো মানে ফ্লো করলে সেইটাই বেসিক্যালি ইউজ করতেছে এই পাখা ব্লেড গুলাকে রোটেট করানোর জন্য। বাইরে যে উইন্ডটা ফ্লো করতেছে সেটা তো আসলে এটাকে এফেক্ট করতেছে না, তাই না? তাহলে কি এই এরিয়াটা, এটা হচ্ছে আমার ইফেক্টিভ এরিয়া। এই এরিয়াটাকে আমি কনসিডার করবো আমি যখন উইন্ডের মানে এয়ার মাসটা কনসিডার করছি। সেটা বাইরের এয়ার মাস কনসিডার করে আমার লাভ নাই, আমার শুধুমাত্র ইফেক্টিভ এই এরিয়ার এয়ার মাসটা দরকার। সেই জন্য এখানে আমরা যেটা বলেছি যে মাস ফ্লো রেট যেটা, হ্যাঁ, মাস ফ্লো রেট হচ্ছে এম ডট যেটা বলতেছি, সেটা আবার আসি আমরা দেখি। এই যে দেখো, এই যে রো এ ইউ বার, তাহলে ইউ বার হচ্ছে ওই এরিয়ার মধ্যে দিয়ে এভারেজ কোন স্পিডে এয়ার ফ্লো করতেছে, রোটা হচ্ছে এয়ার ডেন্সিটি, আর এ হচ্ছে ওই যে ব্লেড যে যতটুকু এরিয়া কভার করে, হ্যাঁ, রোটর গুলা, টারবাইনের রোটর গুলা বা ব্লেড গুলা কভার করে, সেই এরিয়াটাকে আমরা এ বলতেছি, সেটা হচ্ছে এম বার, এম ডট। তাহলে তুমি যে পি ডাব্লিউ যদি বের করো তাহলে হাফ, ওই যে ইয়ে ছিল তো হাফ এম ডট ইউ বার স্কোয়ার, তাহলে এম ডটের ভ্যালু যদি তুমি এগুলো বসায় দাও তাহলে দেখবা হাফ রো এ ইউ কিউব, ইউ কিউব হয়ে যাচ্ছে। দেখছো ইউ ছিল আর এখানে ইউ স্কোয়ার আসছিল, মনে আগে ছিল এই যে ইউ স্কোয়ার, হ্যাঁ, কাজেই তোমার কি হচ্ছে তাহলে ইউ কিউব হয়ে যাচ্ছে, ইউ বার কিউব। এই জন্য দেখো খেয়াল করো, এই ইকুয়েশন থেকে একটা জিনিস বুঝতে পারবা, তোমার উইন্ডে পাওয়ার কত পাবে সেটা ওই এলাকার, ওই এলাকার তোমার যে উইন্ড অ্যাভারেজ উইন্ড স্পিড সেটার কিউব হিসাবে আমরা ক্যালকুলেট করি। কিউব, এই দেখো এখানে কিউব চলে আসে, হ্যাঁ, তাহলে যদি উইন্ড স্পিড 2 হয় তার মানে পাওয়ার 8 মতো হবে, এরকম ব্যাপার। কারণ আর রো তো তোমার ওই এলাকার জন্য ধরো এয়ার ডেন্সিটি আমরা কনস্ট্যান্ট ধরতে পারি বা একটা ভ্যালু ধরতে পারি। এ হচ্ছে তোমার ডিপেন্ড করবে তুমি কি সাইজের টারবাইন ইউজ করতেছো তার উপর, এবং ফাইনালি তাহলে কত পাওয়ার সে জেনারেট করবে, কত উইন্ডের পাওয়ার আমি এখান থেকে পাচ্ছি ওই টারবাইন থেকে, সেটা হচ্ছে উইন্ড পাওয়ার, এটা ইলেকট্রিক বলছিলাম উইন্ড পাওয়ার, সেটা তাহলে তোমার ওই যে উইন্ডের অ্যাভারেজ স্পিডের উপর ডিপেন্ড করবে, এবং তার কিউবের উপর বেসিক্যালি। আচ্ছা, এখন আরেকটা টার্মে আসি আমরা একটু, ব্লেড সোয়েপ্ট এরিয়া। ব্লেড সোয়েপ্ট এরিয়া, এই যে যেটা একটু আগে বললাম আসলে, এই যে এটাকে, এই যে এই এরিয়াটাকে আমরা ব্লেড সোয়েপ্ট এরিয়া বলতেছি। এবং যেখানে এইগুলো প্রত্যেকটা হচ্ছে একটা রোটর, তাই না, এগুলোকে আমরা রোটর বলি, ব্লেড বা রোটর বলি। এই যে ফ্যানের দিকে জাস্ট সিম্পলি একটা ফ্যান আর কি, আমাদের যে সিলিং ফ্যান গুলো আছে ঠিক সেরকম ব্যাপার। এবং এইসব ফ্যানে যেমন মাঝখানে একটা দেখো এরকম একটা ডিস্ক থাকে, তাই না, এরকম একটা থাকে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা ওই জিনিসটাকে আমরা আমাদের টারবাইনের ক্ষেত্রে বলি হচ্ছে হাব। এই যেটা হচ্ছে হাব বলি, এই যে মাঝখানে গোলটা, এই হাবের সাথেই কানেক্টেড থাকে হচ্ছে রোটর গুলা, হ্যাঁ। তাহলে তুমি যদি এই পুরা এটাকে একটা সার্কেল চিন্তা করো, এই এরিয়াটাকে, তাহলে একটা সার্কুলার একটা এরিয়া, তাই না, তাহলে এটা রেডিয়াস ধরবা তুমি কোত্থেকে কোথায়, দেখো এই হাবের সেন্টার থেকে একদম এই যে রোটরের মাথা পর্যন্ত। তার মানে এর মধ্যে কি কি আসতেছে, এই রোটরের একটা লেন্থ আসতেছে, আর হচ্ছে হাফ অফ দা, এই যে দেখো কি আসতেছে, এই যে হাবের একটা রেডিয়াসটা আসতেছে, তাই না, হাবের রেডিয়াস। তাহলে আমি দেখো ব্লেড সোয়েপ্ট এরিয়া যদি আমি ক্যালকুলেট করতে যাই, ব্লেড সোয়েপ্ট এরিয়া, হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এই যে এ, তাহলে এটা একটা সার্কুলার ইয়ে তো শেপ, তো তাহলে এটার এরিয়া কত হবে পাই আর স্কোয়ার, তাই না, পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার। তো রেডিয়াস বললে তাহলে কি হবে দেখো, এই যে দেখো আর হচ্ছে স্মল আর, কি বলতেছি আমরা, স্মল আর বলতেছি এই হাবের রেডিয়াসকে, ঠিক আছে। তাহলে এই যে এতটুকু অংশ তুমি আর পাইলা, এটা কিন্তু ডায়ামিটার না, রেডিয়াস বললাম, হ্যাঁ। আর এল হচ্ছে আমরা লেংথ অফ উইন্ড ব্লেডস বা রোটর, যেটাই বলো হোয়াট এভার ইউ সে, ব্লেড অথবা রোটর। তাহলে এই লেংথটাকে, এই যে এই লেংথ এখান থেকে এই হাবের মাথা থেকে যে লেংথ, যে পুরাটা, হ্যাঁ, এটাকে আমরা ব্লেড অথবা রোটরের লেংথ বলতেছি। তাহলে তাহলে তোমার রোটর, হ্যাঁ, তাহলে তোমার ওই ইয়ে থেকে, হ্যাঁ, যে ওই সেন্টার থেকে যদি তুমি আর স্কয়ার, তাহলে কি হবে এল প্লাস এই আর, হ্যাঁ, হাবের যে রেডিয়াসটা সেটা হবে, তাই না। দেখো সেখানে পাই এল প্লাস আর হোল স্কয়ার, এই অংশটা নিচ্ছি আমি। এখন ঘটনা হচ্ছে, খেয়াল করো, এখন জিনিসটা মজার ব্যাপারটা খেয়াল করো, এই হাবের মধ্যে দিয়ে কিন্তু আসলে কোনো উইন্ড ফ্লো থ্রু করতে পারে না, তাই না, ফ্লো ভিতর দিয়ে চলে যেতে পারে না, কারণ এটা তো একটা সলিড বডি একটা, এই হাবটা।
কাজে এয়ার কিন্তু ফ্লো করবে শুধুমাত্র এই যে পাশ দিয়ে, তাই না? এই অংশটা বাদ দিয়ে, তাহলে তোমার এই যে পুরাটা হচ্ছে আমার এরিয়া, এর মধ্যে এয়ার ফ্লো করবে, বাট মাঝখানে আবার এই অংশটা বাদ যাবে। তার মানে এটা রেডিয়াস কি আর, এই হাবের রেডিয়াস, তাহলে পাই আর স্কোয়ারটা আবার বাদ চলে যাবে। এই এরিয়াটা আমার কাজে লাগতেছে না, এটার মধ্যে এয়ার ফ্লো করতেছে না। সো দেখো পাই আর স্কোয়ার আমরা বাদ দিয়ে দিচ্ছি, বুঝছো? কাজেই টোটাল তাহলে আমার ব্লেড সোয়েপ্ট এরিয়া, নেট ব্লেড সোয়েপ্ট এরিয়া যদি বলি আমরা, তাহলে পাই এল প্লাস আর হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবং এখান থেকে আমরা যদি কাটাকুটি করি, দেখো আর স্কোয়ার বাদ চলে যাবে, তো তাই সেজন্য পাই এল ইন্টু এল প্লাস টোয়াইস আর হবে আর কি। এটা আবার এটাকে এখন এই জিনিসটাকে আমরা যখন, যেহেতু এখন সাধারণত এখনকার যেগুলা টারবাইনগুলো বড় হয় কিন্তু, হ্যাঁ, রোটর সাইজ বা কি বলে ব্লেডের যে লেংথ, হ্যাঁ, এটা কিন্তু অনেক, যেমন অনেক সময় 50 মিটার, হ্যাঁ, এরকমও আছে বড় বড় টারবাইন যেগুলো, হ্যাঁ, যে তোমার একটা রোটর সাইজই হয়তো 50 মিটার, ঠিক আছে? আর তাহলে কি তোমার ডায়ামিটার প্লাস প্রায় 100 মিটার কাছাকাছি অনেক সময়, হ্যাঁ, বড় বড়। আর ছোটও আছে 20 মিটার 10 মিটার, এটা বিভিন্ন ইয়ের আছে, সাইজের আছে। বাট দ্য থিং ইজ ইউজুয়ালি এখানে এই হাব সাইজটা কিন্তু ছোট, হাবের রেডিয়াসটা কিন্তু ছোট, বেশি না কম্পেয়ার টু দা লেংথ অফ দা উইন্ড ব্লেড। হ্যাঁ, কাজেই আমরা যদি দেখো এল যদি এল গ্রেটার দেন টোয়াইস আর হয়, টোয়াইস আর মানে ডায়ামিটার অফ দা হাব হয়, তাহলে আমরা এটাকে ইগনোর করতে পারি। হ্যাঁ, সেই জন্য এই যে এই ইকুয়ালস দেখো পাই এল স্কোয়ার, শুধু আর এর অংশটা আমি বাদ দিয়ে দিতে পারি। কাজে যে পাই এল স্কোয়ার প্লাস টোয়াইস পাই এল আর ছিল, তো কাজে আরটা যেহেতু ছোট, কাজে এই অংশ বাদ দিয়ে তুমি পাই এল স্কোয়ার ধরলেও চলবে আর কি। শুধুমাত্র রোটর লেংথটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি ওই সোয়েপ্ট এরিয়াটাকে। আর এখানে একটা বলে রাখি জিনিস, যে এই যে দেখো এই এটাকে আমরা হাব হাইট, এই যেটা সাধারণত টারবাইন গুলো কোনো একটা টাওয়ারের উপর বসানো থাকে, এবং এই যে হাব যে পজিশনে থাকে, হ্যাঁ, এইটাকে আমরা গ্রাউন্ড থেকে এই হাবের পজিশনটাকে হাব হাইট করি। আচ্ছা, এখন আরেকটা জিনিস আসো, এয়ার ডেনসিটি। হ্যাঁ, সরি, এয়ার ডেনসিটিতে একটু আসি। আচ্ছা, এয়ার ডেনসিটি দেখো, এয়ার ডেনসিটি যদি বলি আমরা, দেখো এয়ার ডেনসিটি ইকুয়েশন গুলো বেসিক ইকুয়েশন তোমরা হয়তো জানো অলরেডি, তাও একটু দেখা দিই। রো ইকুয়ালস পি বাই আর টি। হ্যাঁ, এটা এয়ারের যে ডেনসিটি ইকুয়েশন। হ্যাঁ, পি হচ্ছে প্রেসার, আর আর টি জানো, আর হচ্ছে যে গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, লোকাল এয়ার টেম্পারেচার ইন কেলভিন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি এয়ার ডেনসিটি বলতে ওই রো। এবং সেখান থেকে আবার দেখো এই যে the hydrostatic equation says that whenever there is no vertical motion, the difference of pressure between two heights is caused by the mass of the air layer. তাহলে প্রেসারে যদি দেখো কোন এয়ারের মোশন, ভার্টিক্যাল মোশন মানে উপর নিচে, এয়ার যদি শুধু হরাইজন্টাল মোশন হচ্ছে, ভার্টিক্যাল মোশন হচ্ছে না, তাহলে তোমার ওই যে এয়ারের প্রেসারের একটা ডিফারেন্স তৈরি হয়। হ্যাঁ, যে বা এই যে প্রেসার, এটা প্রেসার ডিফারেন্স। হ্যাঁ, এই যে দেখো the difference in pressure between two heights is caused by the mass of the air layer. সেটা কি, এই যে ডিপি, তার মানে চেঞ্জ অফ প্রেসার, আর এটার সাথে রিলেশন হচ্ছে এই যে দেখো ডিজেড, তার মানে চেঞ্জ অফ হাইট। হাইট মানে যে ধরো একটা 10 মিটার হাইটে আছে, একটা 50 মিটার হাইটে আছে, কি না যেকোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই ডিপি, যে চেঞ্জ অফ প্রেসার আর উইথ চেঞ্জ অফ, এই যে দেখো তাহলে কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, এই যে হাইটের। তাহলে তুমি যদি দুইটা ডিফারেন্ট হাইট কনসিডার করো, তাই দুইটা ডিফারেন্ট হাইটের মধ্যে তাহলে প্রেসারের ডিফারেন্স কেমন হতে পারে, সেইটা আমরা এইখান থেকে বলতে পারি, যে তার এয়ারের ইয়ের জন্য তোমার কি বলে এটাকে, রো হচ্ছে ডেনসিটি। হ্যাঁ, এই যে ডেনসিটি এবং জি হচ্ছে আমাদের যেটা জানি আমরা গ্র্যাভিটি। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল যে এক্সেলারেশন সেটা। এবং তাহলে ওই দুটো ইকুয়েশন, এই 6 আর 7, এই দুটো ইকুয়েশন যদি তুমি একসাথে করো, তাহলে তুমি এই যে প্রেসারের যে চেঞ্জটা হচ্ছে, হ্যাঁ, সেটা, হ্যাঁ, যদি তোমার অরিজিনাল প্রেসারের মানে কোন একটা সার্টেন হাইটে প্রেসার যদি তুমি নাও, সেই প্রেসার রেসপেক্টে তুমি যদি হাইট চেঞ্জ করো, সেই হাইটের চেঞ্জের ভার্টিক্যাল ডিরেকশনে যে হাইট চেঞ্জ করো, সেই হাইটের রেসপেক্টে তোমার প্রেসারের ডেভিয়েশন কতটা হতে পারে, সেটা এই ইয়ে থেকে।
মানে যে প্রেশার ডেভিয়েশন বা ডিফারেন্ট হাইটে খেয়াল করবা, ডিফারেন্ট হাইটে কিন্তু আসলে আমাদের ভেলোসিটি ডিফারেন্ট হয়। একই জায়গায়, হ্যাঁ, একই পয়েন্টে যদি তোমার হরিজন্টাল পয়েন্ট একই থাকে, ভার্টিক্যালি যদি মুভ করো, এয়ারের অ্যাকচুয়ালি ইয়ের ভ্যারিয়েশন হয়, কি বলে এটাকে, স্পিডের ভ্যারিয়েশন হয়, হ্যাঁ, উইন্ড স্পিডের ভ্যারিয়েশন হয়, এবং সেটা কার সাথে রিলেটেড, প্রেশারের ডিফারেন্সের সাথে রিলেটেড। প্রেশার কিন্তু ভ্যারি করে, তাই না? একই প্রেশার যদি থাকে তাহলে কিন্তু আসলে তোমার ভ্যারিয়েশন হবে না উইন্ড স্পিডে, প্রেশারের ডিফারেন্সটা আছে। আচ্ছা, যেহেতু জি আছে, জি এর সাথে আরেকটা ইয়ে বলে রাখা ভালো, জি এরও আবার দেখো যে ইকুয়েশন, যে জি ইকুয়ালস যে কোনো জেড হচ্ছে তোমার ভার্টিক্যালি একটা পজিশন যে কোনো হাইটে, হ্যাঁ, জেড হচ্ছে হাইট, এবং ডি হচ্ছে আর্থের ডায়ামিটার, হ্যাঁ, এই যে ক্যাপিটাল ডি আর্থের ডায়ামিটার, আর জি নট হচ্ছে তোমার গ্রাউন্ডে, মানে জাস্ট সারফেসে, আর্থ সারফেস, হ্যাঁ, সেই সারফেসে তোমার যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। তাহলে তুমি যে কোনো হাইটে, তাহলে জেড হাইটে, যে কোনো জেড হাইটে তুমি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কত সেটা বের করতে পারবা এই দুইটা, এই ইকুয়েশন থেকে। এটা আমাদের ওই যে বিভিন্ন জেড, যদি যে অন্য জেডে যদি তুমি ক্যালকুলেট করতে চাও তাহলে এই জি বের করে নিতে হবে তোমাকে, হ্যাঁ, সেই জন্য এই ইকুয়েশনটা আবার এখানে দেখিয়েছি আমরা। আচ্ছা, এবং সেখান থেকে তোমার তাহলে এই কয়েকটা ইকুয়েশন জানো, এই যে দেখো তাহলে, এবং এই যে দেখো ডিটি বাই ডিজেড সাধারণত সি কনস্ট্যান্ট, দেখো সি, হ্যাঁ, তাহলে তোমার ডিটি হচ্ছে, বলো বলো নন্দন বলো। যে জি এর যে ইকুয়েশনটা দেখলাম, এটা তো আমরা ইন্টারমিডিয়েট একটু ভিন্ন রকম পড়েছিলাম, জি নট ইনটু 1 মাইনাস এইচ বাই আর পড়েছিলাম, মানে যেটা ডি লেখছে সেটা আর, কিন্তু উপরে 4 জেড কেন হলো এটা বুঝলাম না। ও, এই যে বদলে 4z, আচ্ছা, এই যে বদলে 4z, আচ্ছা এই ছিল, আচ্ছা ডি, এখানে ডি ইউজ করতে তোমরা ইউজ করছিলা কি, আর রেডিয়াস ইউজ করছিলাম মনে হয়, আর ডি হচ্ছে ডায়ামিটার কিন্তু, হ্যাঁ, তাহলে ডি এর বদলে যদি তুমি ইয়ে ইউজ করো, আর বাই 2 ইউজ করো, তার 2 উপরে উঠে যাবে নাকি, বা আর এর আর ইকুয়ালস, আচ্ছা, আর এর বদলে তুমি ডি ইউজ করলে কি ডি বাই 2 হবে, তাই না? তাহলে 2 উপরে উঠে গেছে এমনিতেই, সেটা ঠিক আছে। এখানে যদি আর থাকে, আর উপরে যদি এইচ বাই আর থাকে, তাহলে আর এর বদলে আমি ডি বাই ইয়ে লিখলাম, ডি বাই 2 লিখলাম, তাহলে 2 উপরে উঠে গেল, তাই তো? এখন এটা কি তোমরা এইচ পড়ছিলে না টুয়াইস এইচ পড়ছিলে? আমি তো ওইটা খেয়াল নাই। এই নন্দলাল কি পড়ছিলে, এইচ বাই আর নাকি টুয়াইস এইচ বাই আর? এই বলো তো। এক্স্যাক্টলি মনে করতেছে না, টুয়াইস এইচ মনে হয়। আচ্ছা, আমি শিওর না, বুঝছো, আমি না তোমাকে জিজ্ঞেস করছি এই কারণে যে আমি ইন্টারমিডিয়েট বইতে কি আছে জানি না, আমি আমাদের এখনকার ইকুয়েশন থেকে বলতেছি আর কি, হ্যাঁ। কাজেই টুয়াইস এইচ যদি থাকে তাহলে অসুবিধা নাই, আর যদি ইয়ে থাকে কি বলে, স্যার টুয়াইস এইচই ছিল না, হইতে পারে, আচ্ছা আচ্ছা গুড, সেটাই মনে হয় তাহলে হবে, তাহলে কিন্তু ঠিক আছে, তাহলে শুধুমাত্র আর এর বদলে তোমার ডি বাই 2 বসিয়ে দিয়েছে, তাহলে ডি বাই 2 থাকলে নিচের ডিনোমিনেটর যে 2 এটা উপরে উঠে যাচ্ছে, তাহলেই হবে। আচ্ছা, এখন তাহলে এখানে তবে এই যে ব্যাপার খেয়াল করো আবার, এই ডি বলো বা আর বলো সেটার তুলনায় কিন্তু এইটা খুবই ছোট, কাজে এটার ইফেক্ট খুব একটা নাই আসলে, হ্যাঁ, কাজে সেজন্য ডিস্টেন্সের সাথে সাথে তোমার অ্যাটমসফিয়ারে গ্রাউন্ড থেকে যদি উপরে উঠে যাও, জি এর ভ্যালু খুব বেশি চেঞ্জ হয় না, কারণ খেয়াল করো তুমি কম্পেয়ার করছো ডি এর সাথে, কাজে এই ভ্যালুটা অনেক অলরেডি ছোট। আর্থের ডায়ামিটার, তার আর্থের ডায়ামিটারের সাথে তুমি কতটুকু হাইট উপরে উঠতেছো সেটা যদি কনসিডার করো, এটা খুব একটা ইস্যু না আসলে, বুঝছো, কাজে এটা ইফেক্টটা অলমোস্ট নাই বললেই চলে আর কি এই ইকুয়েশনের মধ্যে। সেই জন্য বলছে দেখো, ফর দ্য acceleration of gravity g, the variation in height can be ignored because d is much larger than 4z. কাজে এটা খুব বেশি হাইটের সাথে সাথে যে আমার ধরো আমি 50 থেকে 100 মিটারে উঠে গেলাম বা 10 থেকে 100 মিটার উঠে গেলাম, এই 90 মিটার চেঞ্জের জন্য আমার যে জি এর চেঞ্জ হবে, এটা অলমোস্ট মানে নেগলিজিবল, হ্যাঁ, এটা মানে ধরার মতোই না, হ্যাঁ, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ওই যে জি এর ব্যাপারটা, হ্যাঁ, কাজে জি তুমি কনস্ট্যান্ট ধরলেই পারো, এখানে কোনো সমস্যা নেই, চেঞ্জ করতে হবে না। আচ্ছা, তারপরে দেখো পি এর ব্যাপার এখানে, আচ্ছা ডিটি বাই ডিজেড, হ্যাঁ, সাধারণত ইয়ে চেঞ্জের সাথে সাথে তোমার যে হাইটের, জেড হচ্ছে যে ভার্টিক্যাল ডিরেকশন যে হাইটটা, এই হাইটের চেঞ্জের সাথে সাথে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়, এবং সাধারণত হাইটের চেঞ্জের সাথে সাথে টেম্পারেচার চেঞ্জটা একটা কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হতে থাকে, সেজন্য ইকুয়ালস দেখো সি দিয়েছে। এবং এই ইকুয়েশন যদি তুমি ইউজ করো তাহলে এইগুলা দিয়ে তুমি আগের ইকুয়েশন, প্রেসারের ইকুয়েশন আছে, হ্যাঁ, এগুলা প্রেসার, তাই না, হ্যাঁ, প্রেসার, এই প্রেসার আর টেম্পারেচারের মধ্যে একটা ইকুয়েশন তুমি বের করতে পারো, এবং সেখানে পি নট আর টি নট হচ্ছে
প্রেসার অ্যান্ড টেম্পারেচার অ্যাট দ্য গ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ড মানে সারফেসে, হ্যাঁ, আর্থ সারফেস, সেখানকার আমরা প্রেসার টেম্পারেচারকে পি নট আর টি নট দিয়ে বোঝাচ্ছি। আর পি এবং টি হচ্ছে অ্যাট এনি, মানে তোমার কোন যে কোনো জায়গায় যে কোনো একটা ইয়েতে কি বলে জেড এ তোমার কত হবে সেটা বোঝাচ্ছে। তাহলে পি আর টি এর মধ্যে রিলেশন এখানে দেখাচ্ছে আর কি। তার মানে তুমি টি চেঞ্জ করে দিবা কোন একটা হাইটে, কাজে ওই হাইটে তাহলে টি এর জন্য, ওই টি এর জন্য প্রেসার কত হবে, এরকম ব্যাপার কিছুটা। আচ্ছা, তারপরে দেখো আবার ইকুয়েশন ওই যে 10 আর 6, তাহলে এই যে পি আর টি এর যে রিলেশন সেটা, আর 6 কি ছিল আমাদের, এই যে রো আর পি এর যে রিলেশন, সেই দুইটা মিলায় দেখো রো এবং টি এর রিলেশন নিয়ে আসছে। তাহলে টেম্পারেচারের সাথে সাথে আমার এই যে দেখছো ডেনসিটি, আমাদের এয়ার ডেনসিটি, হ্যাঁ, সেটার যে রিলেশনটা এখানে নিয়ে আসছে। কারণ এখানে প্রেসার আর টেম্পারেচার, আর 6 নাম্বার ইকুয়েশন ছিল প্রেসার আর ডেনসিটি, কাজে এই দুইটা থেকে আমার প্রেসার, সরি, ডেনসিটি আর টেম্পারেচার এদের একটা রিলেশন আছে। এবং আগের মতোই রো নট বুঝতেছো, যেটা সারফেসে বা গ্রাউন্ডে আমাদের এয়ার প্রেসার, এয়ার ডেনসিটি কত সেটা রো। এবং এটাকে তুমি মনে হয় একটু সাজায় লিখলে যে এটা পাবা আর কি, জেড এর সাথে, সরাসরি জেড এর সাথে রিলেটেড। জেড মানে হচ্ছে আমার তাহলে কোন হাইটে তুমি যাচ্ছ গ্রাউন্ড থেকে, এই জেড মানে হচ্ছে গ্রাউন্ড থেকে কত হাইটে, 10 মিটার, 100 মিটার না কত মিটার, হ্যাঁ, এই হাইটে আমরা যাচ্ছি। আমরা খেয়াল করো, যদিও অ্যাটমসফিয়ার অনেক বড়, হ্যাঁ, কয়েক কিলোমিটার বা আরো বেশি, এখন আমরা সেটা এখানে আমাদের আসলে আলোচনার বিষয় না। আমরা যেহেতু উইন্ড এনার্জি পড়তেছি, এবং আমরা সাধারণত এই উইন্ড এনার্জিটাকে হারভেস্ট করব, আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশন হতে পারে বা আদার পারপাসে হতে পারে, ওয়াটার পাম্পিং বা হোয়াটএভার ইট ইজ, হ্যাঁ, আমার কিন্তু বেশি, আমার কিলোমিটার পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমার 100 মিটার পর্যন্ত থাকলে যথেষ্ট, হ্যাঁ, 100-150 মিটার, কারণ ওই পর্যন্ত উঠে, মানে তোমার টাওয়ার কত লম্বা হতে পারে, এবং তার উপরে তোমার টারবাইন সহ, মানে উইন্ড টারবাইনটা যেটা রোটো সহ, ওইটা সহ কত হইতে পারে, সেটা 100-150 মিটার ম্যাক্সিমাম, কাজে ওই পর্যন্ত থাকলে আমার চলে, এর বেশি দরকার নেই। 500 মিটার দরকার নেই, 500 মিটার উঁচু আমরা টাওয়ার কখনো বানাচ্ছি না আপাতত আর কি। আচ্ছা, তাহলে এইগুলা গেল, হ্যাঁ, এই তাহলে রো এর আমরা ভ্যারিয়েশনটা ইয়ের সাথে পেলাম, মানে কি বলে এটাকে, জেড এর সাথে, হ্যাঁ, হাইটের সাথে। আচ্ছা, তাহলে এইগুলা থেকে তাহলে তুমি যে এয়ার প্রেসার, তাহলে এয়ার প্রেসার, ডেনসিটি, হ্যাঁ, এগুলা পাচ্ছি আমরা, এগুলা একটু খেয়াল কখন লাগতে পারে আমাদের প্রবলেমে। এরপরে আরেকটা জিনিস, ওই যে উইন্ড পাওয়ার ডেনসিটি, হ্যাঁ, পিডব্লিউ, যেটা উইন্ড পাওয়ার নেই, যে আমরা প্রথমের দিকে দেখেছিলাম, কোথায় গেল, এই যে পাওয়ার ডেনসিটি, হ্যাঁ, এই যে পাওয়ার ডেনসিটির সাথে খেয়াল করো, এখন এই যে এখানে রো আছে, এয়ার ডেনসিটি, এয়ার ডেনসিটির সাথে পাওয়ার ডেনসিটি দেখো আছে, হ্যাঁ, আর আর কি লাগবে তাহলে, এয়ার ডেনসিটি, তুমি তাহলে যেই হাইটে পাওয়ার ডেনসিটি বের করতে চাচ্ছ সেই হাইটে তাহলে এয়ারের ডেনসিটি লাগবে তোমার, তার মানে ওই হাইটের প্রেসার, ওই হাইটের টেম্পারেচার, এগুলা দরকার। সেই জন্য আমরা হাইটের রেসপেক্টে বিভিন্ন জিনিস দেখতেছি, এবং হাইট বা টেম্পারেচার একই ব্যাপার, হাইটের সাথে টেম্পারেচার চেঞ্জ হয়, কাজে এগুলোর সাথে। সেই জন্য দেখো লাস্টে আমাদের এই যে রো এর একটা ইকুয়েশন আছে, যেখানে জেড এর সাথে, জেড এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এইটা যদি পাও তুমি গ্রাউন্ডের রো নট জানো, টি নট জানো, হ্যাঁ, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট এটা জানো, জি জানো, তাহলে সব ভ্যালু জানা আছে, এগুলা কমন ভ্যালু, হ্যাঁ, কাজে শুধুমাত্র তুমি জেড এর ভ্যালু তুমি তোমার মতো করে বসাও। জেড এর ভ্যালু হচ্ছে তোমার 10 মিটার হাইট বলো, 50 মিটার হাইট বলো, 20 মিটার হাইট বলো, এটার জন্য বসায় তুমি রো বের করে ফেলো। রো বের করলে এই ইকুয়েশনে এই যে পিডব্লিউ দেখো, ওই যদি 10 মিটার হয়, 10 মিটার হাইটে তুমি রো বের করলা, ওই 10 মিটার হাইটে তুমি তোমার মেজার্ড ধরো ইয়ে ডাটা আছে, উইন্ড স্পিড অ্যাভারেজ ডাটা আছে, তাহলে তুমি ওই হাইটের পাওয়ার ডেন্সিটি, উইন্ডের পাওয়ার ডেন্সিটি বের করতে পারবা। এবং সেটার উপর ডিপেন্ড করে, উইন্ড পাওয়ার ডেন্সিটির উপর ডিপেন্ড করে দেখো আমরা কিছু ইয়ে করি, ক্যাটাগরাইজ করি। যেমন খেয়াল করো, এই যে উইন্ড পাওয়ার ক্লাস বলি এটাকে আমরা, উইন্ড পাওয়ার ক্লাস। যেমন কি দেখো, ক্লাস 1 হচ্ছে মিন করে হচ্ছে উইন্ড পাওয়ার ডেন্সিটি, এই যে পিডব্লিউ হবে হচ্ছে লেস দ্যান 100 ওয়াট পার স্কয়ার মিটার, এবং তার করেসপন্ডিং ওই যে ইউ বার, যেটা মিন উইন্ড স্পিড মিটার পার সেকেন্ডে, এটা হবে লেস দ্যান 4.4 মিটার পার সেকেন্ড। এইরকম যদি কোনো এলাকার যদি আমার উইন্ড স্পিড থাকে লেস দ্যান 4.4 মিটার পার সেকেন্ড, এবং সেখানে যদি উইন্ড পাওয়ার ডেন্সিটি লেস দ্যান 100 ওয়াট পার স্কয়ার মিটার হয়, তাহলে আমরা এটাকে বলবো উইন্ড পাওয়ার ক্লাস 1। এবং এটা কোন হাইট, এই দুইটা ভ্যালু কোন হাইটের জন্য, আমরা 10 মিটার হাইটের কথা চিন্তা করতেছি। একই জায়গায়, একই এলাকায় আবার দেখবা যদি ওই 50 মিটার হাইটে গিয়ে, যেহেতু বাড়বে তো স্পিড, ওখানে ক্লাস 1 এ থাকার জন্য তোমার হইতে হবে যে উইন্ড স্পিড লেস দ্যান 5.6 মিটার পার সেকেন্ড, পাওয়ার ডেন্সিটি লেস দ্যান 200 ওয়াট পার স্কয়ার মিটার। তাহলে আমরা এটা যদি 50 মিটার হাইটে এই দুইটা ভ্যালু হয়, তাহলে আমরা উইন্ড পাওয়ার ক্লাস 1 বলবো।
এভাবে দেখো 2 এর জন্য এই যে 4.4 থেকে 5.1 10 মিটার হাইটে, হ্যাঁ, স্পিড আবার যত বাড়বে করেসপন্ডিং পিডব্লিউ বাড়তে থাকবে স্বাভাবিকভাবেই। এবং 7 দেখো আমরা উইন্ড পাওয়ার ক্লাস 7 বলবো কখন, 10 মিটার হাইটে যখন আমার উইন্ড স্পিড মোর দ্যান 7 মিটার পার সেকেন্ড হবে এবং করেসপন্ডিং উইন্ড পাওয়ার ডেন্সিটি হবে 400 ওয়াট পার স্কয়ার মিটার, হ্যাঁ, 10 মিটার হাইটে। আবার একই জিনিস 50 মিটার হাইটে হয়ে যাওয়ার কথা যে স্পিডটা 8.8 মিটার পার সেকেন্ড আর পাওয়ার ডেন্সিটি হবে মোর দ্যান 800 ওয়াট পার স্কয়ার মিটার, তখন আমরা ক্লাস 7 বলবো। আর ইন বিটুইন বিভিন্ন ক্লাস আছে। কাজে যদি বলে যে এই এলাকার, হ্যাঁ, এই লোকালিটি উইন্ড পাওয়ার ক্লাস হচ্ছে 4, তাহলে তুমি বুঝে যাবা যে এটা এই ক্যাটাগরিতে পড়ে, তার উইন্ড স্পিড 10 মিটার হাইটে 5.6 থেকে 6 মিটার পার সেকেন্ড, এইভাবে, বুঝছো? কাজে এটা আমাদের একটা চার্ট হিসেবে আমরা কনসিডার করি আর কি, ক্লাসেস অফ উইন্ড পাওয়ার ডেন্সিটি। ঠিক আছে, তাহলে আজকে শোনো, আজকে আমি এই পর্যন্ত রাখি। আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে আবার এখান থেকে এরপর থেকে শুরু করবো। হ্যাঁ, আর একটা ক্লাসে আমার হয়তো শেষ হয়ে যাবে উইন্ডের অংশটা। তাহলে উইন্ড হয়ে গেলে আমরা এরপরে আরেকটা বাকি থাকবে, আরেকটা টপিক হলো আমাদের পিভিডি ওই ডিজাইনটা। হ্যাঁ, ডিজাইনটা আর একটা বা দুইটা ক্লাসে হয়ে যাবে, 2টা ক্লাস ম্যাক্সিমাম লাগবে, তাহলে আমাদের মোটামুটি থিওরির পার্টটা আমাদের শেষ হয়ে যাবে আর কি। আর ল্যাবের টুকটাক আরো থাকবে, হাফিজ সাহেব তোমাদের পড়াচ্ছেন অলরেডি। আর ইনভার্টার মনে একদিন পড়াবেন স্যার, এই বিষয়টা হয়তো ইনভার্টারের ডিজাইনটা একটু দেখাই দিবেন, তাহলেই তোমাদের আর একটা পরে একটা রেড স্ক্রিনে আমি আরেকটা করাই দিব সফটওয়্যার দিয়ে। হ্যাঁ, তাহলে তোমাদের এই কোর্সের মোটামুটি ই হয়ে যাবে। তো দেখি এই মাসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এই মাসের মধ্যে আশা করি আমাদের এগুলো র্যাপ আপ হয়ে যাবে। ঠিক আছে।